Welcome to our virtual class. Today we are going to do My Own True Family. This is a poem in a class 10 syllabus. Lesson number 4. As usual, we are going to speak in Benglish. Now, we know what this poem is about. In this poem, the poet wants to make us aware of our duty towards trees. কবি এখানে আমাদের সচেতন করতে চাইছেন যে গাছদের সম্পর্কে আমাদের কর্তব্য কি। আমরা জানি যে এই পরিবেশ দূষণ, পরিবেশ নিঃশেষিত হওয়ার জন্য মানুষই সবচেয়ে দায়ী। অথচ মানুষ অরণ্যের গর্ভ থেকেই পৃথিবীতে এসছে। অরণ্যের ছত্রছায়ায় মানুষ প্রথমে জীবন ধারণ করেছে, তারপর গ্রাম থেকে শহরে। অর্থাৎ যে অরণ্যের ছত্রছায়ায় মানুষ বড় হয়েছে, আস্তে আস্তে মানুষ সেই অরণ্য থেকে দূরে সরে এসছে। যদিও আজও অরণ্য বা গাছ, অর্থাৎ যে গাছ দিয়ে অরণ্য সমৃদ্ধ, সেই গাছই কিন্তু মানুষকে তার জীবন ধারণের প্রায় সমস্ত রসদ যোগায়। এখন আমাদের এখানে এই কবিতায় কবি মানুষকে মনে করিয়ে দিতে চেয়েছেন যে এই অরণ্যের প্রতি মানুষেরও কিন্তু কিছু কর্তব্য রয়েছে। আগে দেখা যাক কবি এই কবিতায় কি বলছেন। একটু মনে রাখা ভালো যে এই কবিতাটা একটু গঠনগত দিক থেকে অন্যরকম। যেমন 4টি স্তবক রয়েছে, প্রত্যেকটি স্তবকের 3টে লাইন, এবং 3টে লাইনই কিন্তু রাইমড, অর্থাৎ শেষে তাদের মিল রয়েছে। দেখা যাক। Once I crept into an oak wood, I was looking for a stag. I met an old woman there, all nobly stick and rag. She said, I have your secret here inside my little bag. অর্থাৎ কবি crept into an oak wood, in an oak wood. Crept, লক্ষ্য করে দেখো, crept past form, প্রেজেন্ট ফর্ম হচ্ছে ক্রিপ। আক্ষরিক অর্থে বুকে ভর দিয়ে চলা, কিন্তু কার্যক্ষেত্রে ক্রিপ শব্দটা চুপি সারে চলা অর্থেই বেশি ব্যবহৃত হয়। ধরো তুমি চুপি সারে ক্লাসে ঢুকছো, শিক্ষক মহাশয় ইতিমধ্যেই ক্লাসে উপস্থিত, খুব কড়া, তুমি পেছনের দরজা দিয়ে চুপি সারে ঢুকে পড়লে, দ্যাট ইজ ইউ ক্রিপ ইনটু দ্য ক্লাস। এই অর্থে এখানে বলা হয়েছে, অর্থাৎ দ্য পোয়েট crept into the oak wood noiselessly or stealthily. I was looking for a stag. Stag মানে জানো তোমরা, stag মানে মেল ডিয়ার বা পুরুষ হরিণ। লুকিং ফর আ stag মানে কবি একটি পুরুষ হরিণের খোঁজে ছিলেন। I met an old woman there. এক বৃদ্ধার সাথে তার দেখা হলো। All nobly stick and rag. Nobly stick, দেখো এখানে দেওয়া আছে গাঁটযুক্ত বা গাঁটওয়ালা, অর্থাৎ সেই স্টিকটা তার মাঝখানে মাঝখানে গাঁট আছে, মসৃণ নয় এবং একটু যেন তেরা বেঁকা। All nobly stick and rag.
দেখতে পাচ্ছ এই ধরনের একটা স্টিক হবে। all nobly stick and rag, rag মানে ছেঁড়া কাপড়। এই দেখো rag মানে ছেঁড়া কাপড়, তার মানে she had a nobly stick in hand and she was wearing rag. She said, I have your secret here inside my little bag. সেই বৃদ্ধা কবিকে বলছেন যে তোমার যাবতীয় সিক্রেট, তোমার যাবতীয় গোপন কথা আমার এই ছোট্ট থলের মধ্যে আছে। অর্থাৎ কেমন কেমন যেন একটু কথা। আর এই যে বলছে অল নবলি স্টিক, অল শব্দটায় হয়তো এটা ইঙ্গিত করছে যে সেই মহিলা, সেই বৃদ্ধা, she doesn't only have a nobly stick in her hand, she also perhaps looks nobly, মানে তিনি একটু disfigured, she is a bit out of shape for her age. এবং কবিতাটা পুরোটা যখন পড়া শেষ হয়ে যাবে তখন আমাদের মনে হবে হয়তো এই বৃদ্ধা মহিলা তিনি একটি সিম্বলিক ক্যারেক্টার, তিনি একটি প্রতীকী চরিত্র, তিনি আসলে দুর্দশাগ্রস্ত পৃথিবীর প্রতীক। She is a symbol of this miserable art, this suffering art, this distressed art. And this is why she is so nobly and she's wearing rags. Then she began to cackle and I began to quake. She began to cackle. দেখবে হাঁসটাস ধরনের পাখির যে আওয়াজ, সেখানে ক্যাকল শব্দটা ব্যবহৃত হয়। এখন বুড়ো ঠাকমা তিনি ক্যাকল করবেন কি করে? এখানে বোঝা যাচ্ছে যে তার হাসিটা একটু অন্যরকম। ভেবে দেখো, হয়তো মাড়ি আছে, দাঁত নেই, হাসতে গিয়ে মুখ দিয়ে হাওয়া বেরোচ্ছে, কাজে একটা অদ্ভুত রকমের হাসি, অনেকটা চাঁদ বুড়ির হাসির মতো তিনি হাসছেন, যে হাসিটা একটু ভুতুড়ে ধরনের। It's a kind of eerie or weird sort of laughter, যেটা কবিকে ভয় পাইয়ে দিচ্ছে। The poet gets scared. Scared শব্দটা হয়তো কবিতায় দেওয়া নেই, কিন্তু আমাদের কাজে লাগতেই পারে। Scared বা frightened বা afraid, এই শব্দগুলোর মানে ভীত। And being scared, frightened, or afraid by the cackle of the old woman, the poet started to quake. Quake, shake, tremble, বা shudder মানে কাঁপা। অর্থাৎ the poet got afraid. She opened her little bag and I became twice awake. Twice awake. মানে দ্বিতীয়বার তিনি ঘুম থেকে উঠলেন, এ ধরনের কথা কি? কবিরা তো জান, বলেন কম বোঝান বেশি। এখানে কবি বলতে চেয়েছেন that the poet was in a dream. In his dream he got into the orchard. He was looking for a stag. In his dream he met the old woman there. She was all nobly stick and rag. In his dream the old woman told him something, that she had the poet's secret in her little bag. In his dream, the old woman started to cackle, and in his dream, the poet started to quake. Now, in that dream, she opened up her little bag, the old woman, and the poet started to tremble. Sorry, the poet came twice awake. That is, the poet passed from one dream up to this, it was dream number 1, and from this onwards he went into dream number 2, surrounded by a staring tribe. Staring মানে পড়া চোখে একদৃষ্টে তাকানো,
অর্থাৎ কটমট করে অমরেশ পুরীর মতো তাকিয়ে আছে, স্থির কিন্তু কটমটে দৃষ্টি। তারা ট্রাইব। ট্রাইব বলতে আদিবাসীদের বোঝানো হয়। দেখবে ট্রাইবাল ডান্স, ট্রাইবাল সং এর শব্দগুলোর সাথে তোমরা হয়তো পরিচিত। কিন্তু এখানে ট্রাইব মানে বলছে একই ধরনের মানুষ বা একই ধরনের প্রাণীর সমাবেশ। এখানে এরা যে প্রাণী নয়, সরি মানুষ নয়, এটা আমরা কিছুক্ষণ বাদেই বুঝব। Staring tribe, that is a tribe cast a hard straight look at the poet. আর কবি নিজেকে কি অবস্থায় দেখলো? Me tied to a stake. Tied বা fastened, fastened মানে বাস, টাইট মানে তোমরা জানো বাঁধা। অর্থাৎ তিনি দেখলেন যে তাকে একটা খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। স্টেক মানে কাঠের খুঁটি, গাছের খুঁটি ইত্যাদি ইত্যাদি। আগেকার দিনে মানে মধ্যযুগে কোন বিরোধী পক্ষের মানুষকে অনেক সময় সরকার, বিশেষ করে যারা তাদের ধর্মের সাথে এক নয়, তথাকথিত অবিশ্বাসী, ইনফিডেল, তাদেরকে এই খুঁটির সাথে বেঁধে জ্বালিয়ে দেওয়া হতো। এই জন্য বার্নিং অ্যাট দ্য স্টেক এই কথাটা তখন খুব চালু ছিল। দ্য স্টেক কিরকম হতে পারে দেখো, একটা ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা হয়েছে। এটা হচ্ছে সেই স্টেক। কাউকে বেঁধে বুঁধে জ্বালিয়ে দেওয়ার দৃশ্য নিশ্চয়ই খুব একটা মনোরম হবে না। সেজন্য এই ধরনের দৃশ্য থেকে আমরা নিজেদের দূরে রেখেছি। অর্থাৎ প্রথম দুটো স্টানজা শেষ। Now the poet is into his second dream. What is described of the second dream so far? The poet found himself stared at by a tribe, that is by a collection of some people, and he found himself, that is the poet found himself tied or fastened to a stake. এখানে স্টেক বলতে হয়তো আরেকটা গাছ হবে। They said, we are the oak trees and your own true family. এখন ফ্যামিলি কে? Who is your true family? ধরো তোমার সাথে রক্তের সম্পর্ক আছে, কিন্তু তোমার সাথে তার দেখা হয় না, কোনো সুসম্পর্ক নেই, এবং প্রয়োজনে একে অন্যকে বাঁশ দেওয়া হয়। সে কি is he a member of your true family? না তোমার প্রতিবেশী কোনো বন্ধু যে সুখে দুঃখে বিপদে আপদে তোমার সাথে থাকে, তোমার আনন্দে সে অংশ নেয়, দুঃখের দিনে জান প্রাণ দিয়ে তোমার সাহায্য করে। কে? সেই অর্থে ওক ট্রিজ বা ট্রিজ আর আওয়ার ওন ট্রু ফ্যামিলি, বিকজ ম্যান was born in the trees, born in the forest. মানুষ প্রথমে অরণ্যচারী ছিল, কিন্তু ওই যেটা বলেছিলাম যে যত মানুষ মানব সভ্যতা এগিয়েছে, মানুষ বন থেকে একটু দূরে এসে গ্রামে বাস করেছে, তারপর গ্রাম থেকে আরো দূরে, বন থেকে আরো অনেক বেশি দূরে শহরে এসে বাস করা শুরু করেছে। অর্থাৎ আস্তে আস্তে মানুষ, ম্যান has come away or gone away from the trees, has gone more and more detached from the trees. এই ডিট্যাচ শব্দটাও এখানে আমাদের উত্তর লেখার পক্ষে কাজে লাগতে পারে। We are chopped down, আমাদের কেটে ফেলা হয়। চপের পাশাপাশি দেখবে একটু পরেই কবিতায় ফেল্ট কথাটা আছে, FELLED। চপড ডাউন আমাদের কেটে ফেলা হয়, প্রায় একই অর্থে ফেল্ট। We are chopped down
or felled, we are torn up. গাছ কাটার পর তোমরা জানো গাছের ছাল ছাড়িয়ে নেওয়া হয় অনেক সময়, টেনে টেনে গাছের ডালগুলো আলাদা করা হয়, সেই অর্থে we are torn up. You do not blink an eye. তুমি একটুও চোখ পিটপিট করো না। এখন সত্যি সত্যি কি চোখ পিটপিট করা বলেছে? না, তা না। ব্লিঙ্ক অ্যান আই মানে কেয়ার করা, কেয়ার করা বা বদার করা। অর্থাৎ পিপল, এবং এখানে দ্য পোয়েট ডাজ নট কেয়ার when the trees are chopped down and torn up. So this is the complaint against the poet from the oak trees. এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে এখানে ওক ট্রিজরা হচ্ছে, দে আর দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য ফরেস্ট, তারা অরণ্য বা জঙ্গলের প্রতীক বা প্রতিনিধি। আর অন্যদিকে কবি, দ্য পোয়েট, ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য হিউম্যান সোসাইটি। মানব সমাজের প্রতিনিধি হচ্ছেন কবি, এবং মানুষের সমাজ গাছের ওপর এই যে নির্মম আচরণ হয় সেটা নিয়ে তারা মাথা ঘামায় না। দ্যাট ইজ দে ডু নট ব্লিঙ্ক অ্যান আই অর দে ডু নট কেয়ার। এবার গাছরা কি বলছে? আনলেস ইউ মেক আ প্রমিস now you are going to die. তুমি যদি প্রমিস না করো, একটা কথা না দাও, তাহলে কিন্তু তুমি মরবে। দ্যাট ইজ ইউ আর গোয়িং টু ডাই। ডাই ছাড়া এখানে আরেকটা শব্দ তোমরা ভাবতে পারো। ডাই মানে হতে পারে, ডাই মানে পেরিশও হতে পারে, DIE, ডাই। ডাই মানে মরা, খুব পরিচিত শব্দ। ডাই এর জায়গায় পেরিশ হতে পারে। পেরিশ মানে নষ্ট হওয়া বা নাশ হওয়া। গীতাতে মাঝে মাঝে ভগবান বলছেন যে ন মে ভক্ত প্রণশ্যতি, মানে আমার ভক্ত কোনোদিন মরে না। মাই ফলোয়ার্স ডু নট ডাই এর থেকেও এখানে বেটার হচ্ছে পেরিশ। দ্যাট ইজ দ্য ট্রিজ টেল দ্য পোয়েট দ্যাট হি উইল পেরিশ ইফ হি ডাজ নট মেক আ প্রমিস নাও। What is the promise? Whenever you see an oak tree felled, swear now you will plant two. যখনই একটা ওক ট্রিকে ফেল করা হবে, অর্থাৎ কেটে ফেলে দেওয়া হবে, কাট ডাউন, সোয়ার। দেখো সোয়ার মানে যেখানে দেওয়া আছে গিভ আ ওয়ার্ড অফ অনার বা প্লেজ, শপথ করা। গিভ আ ওয়ার্ড অফ অনার অর প্লেজ, শপথ করা। অর্থাৎ সোয়ার, কথা দাও, শপথ করো, that now you will plant two. অর্থাৎ একটা গাছ যদি কেটে ফেলা হয়, if one oak tree is felled or cut down, promise that you will plant two. তুমি দুটো করবে। Unless you swear, unless মানে if not যদি না, if not you swear, যদি তুমি কথা না দাও, the black oak bark will wrinkle over you. Wrinkle মানে কুঁচকে, over you মানে তোমার ওপরে বসে যাবে বা সেঁটে যাবে। And root you among the oaks, তোমাকে ওক গাছের মধ্যে, among the oaks মানে ওক গাছের মধ্যে তোমাকে রুট করে রাখবে, মানে পুঁতে রাখবে, মাটিতে গেঁথে দেবে। অর্থাৎ if the poet does not make that promise, the oak trees will kill you. How will they kill the poet? Their black oak bark will wrinkle over the poet and root him among the oaks or among themselves. Where you were born but never grew. এখানেও কবিদের সেই
অর্ধেক বলা বোঝানো অনেক বেশি। where you were born, এখানে born মানে তুমি জন্মেছিলে, তুমি যেটা আক্ষরিক অর্থে ধরো, তুমি বলবে আমি তো মেডিকেল কলেজে জন্মেছিলাম, না সেই অর্থে নয়। এখানে where you were born এই অর্থে বলছে man started his life in the forest but never grew. That is when man developed, when man hit the path of so-called progress, মানুষ যখন তার উন্নতি করতে শুরু করলো, তথাকথিত উন্নতি, তখন সে কিন্তু জঙ্গলের মধ্যে রইল না। He got away from the forest and grew elsewhere, developed elsewhere. এখানে grew মানে তাহলে দাঁড়াচ্ছে, grew মানে এখানে grew মানে আমরা বলতে পারি developed. You were born in the sense that you started your life in the forest. Okay, so কবিকে মনে করি দেওয়া হলো what is amiss, কি ভুল হয়ে যাচ্ছে। It was wrong that the poet does not or did not do anything when the trees are or were chopped down and torn up. Now the poet is made to give a promise that he will plant 2 trees if one is cut down. And what will happen if he doesn't? The oak trees say that they will wrinkle over the poet, their black oak bark will wrinkle over the poet and root him among the oaks, and thus they will kill the poet. এখানেও খেয়াল করে দেখো, ফ্যামিলি, আই, ডাই, অর্থাৎ তিনটে লাইন রাইম হয়ে গেল। আবার you will plant 2, wrinkle over you, were born but never grew, আবার রাইম হয়ে গেল। অর্থাৎ প্রথমেই বলেছিলাম যে এখানে 3টি লাইনের একটি করে স্তবক, 4টি মোট স্তবক আছে এবং প্রত্যেকটি স্তবক পরস্পরের যে 3টি লাইন, এই 3টি লাইন পরস্পরের সাথে রাইমড। এবার আমরা চলে আসি, let's come to the last stanza of the poem. This was my dream beneath the boughs. Bough মানে গাছের ডাল, branches. তাহলে beneath the boughs বলতে কি বোঝাচ্ছে? under the trees. একটু ঘুরিয়ে ভাবলে, this was the poet's dream in the forest. The dream that altered me. দর্জির দোকানে তোমরা জামা অল্টার করতে যাও, জামা প্যান্ট, অর্থাৎ this was my dream that changed me, changed the poet. That is completely changed the poet. একটু বোমা একটা শব্দ বলছি, যেটা এখানে মানে সম্পূর্ণ পরিবর্তন যদি বলতে হয়। আচ্ছা, মেটামরফোসটা একটু বেশি বোমা হচ্ছে, একদম হাইড্রোজেন বোমা হয়ে যাচ্ছে, এটাকে ইগনোর করা যাক। তার বদলে তোমরা ট্রান্সফর্ম কথাটা ব্যবহার করতে পারো। ট্রান্সফর্ম দ্য পোয়েট। This was my dream beneath the boughs, the dream that transformed the poet, altered me. When I came out of the wood back to human company. Human company অর্থাৎ মানুষের সঙ্গ, কোম্পানি মানে সঙ্গ, হিউম্যান কোম্পানি বলতে স্বাভাবিকভাবেই এটা হিউম্যান সোসাইটি বলছে। My walk was the walk of a human child, but my heart was a tree. আমার হাঁটাটা ছিল হিউম্যান চাইল্ডের মতো। অর্থাৎ এতক্ষণে বোঝা গেল যে কবি নিজেকে কিভাবে কল্পনা করেছেন ইন দিস পোয়েম। এই কবিতায় কবি নিজেকে
একটি শিশু হিসেবে কল্পনা করেছেন। The poet has imagined himself as a human child. But my heart was a tree. আমার হৃদয়টা কিরকম ছিল? গাছ বা গাছের মতো। অর্থাৎ the poet started feeling like a tree. That is, he started to feel empathy with the trees. অ্যাপ্যাথি এবং এমপ্যাথি এই দুটো শব্দের দিকে তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। অ্যাপ্যাথি মানে অপরের কষ্টের প্রতি উদাসীনতা। অর্থাৎ কেউ ধরো তোমার বাড়ির সামনে খুব দুর্দশাগ্রস্ত অবস্থায় পড়ে আছে, তোমার তার প্রতি কোনো অনুভূতিই হলো না, তুমি তাকে টপকে বেরিয়ে চলে গেলে, কোনো ফিলিং তোমার মধ্যে কাজ করলো না। দিস ইজ অ্যাপ্যাথি। এতক্ষণ কবির মধ্যে অ্যাপ্যাথি ছিল টুয়ার্ডস দ্য ট্রিজ। গাছগুলো কাটা হতো, কবির কিছুই মনে হতো, he didn't blink an eye. এবার ওই অভিজ্ঞতার পর, after the couple of dreams that he went through, he started feeling empathy, অর্থাৎ সহমর্মিতা। গাছের কষ্টটা নিজের কষ্ট হিসেবে বোঝার ক্ষমতাটা তার এলো। এই যে কষ্টের সাথে অন্যের আবেগ, অন্যের অনুভূতি, অন্যের কষ্টের সাথে একাত্ম হওয়ার ক্ষমতা। কাজে যদি কবিতাটা আমরা পুরোটা আবার ফিরে দেখি, if we look back at the poem, we find that this is about the poet's journey from apathy to empathy. অর্থাৎ উদাসীনতা থেকে সহমর্মিতার দিকে তার যাত্রা। কাদের প্রতি উদাসীনতা বা কাদের প্রতি সহমর্মিতা? গাছের প্রতি, অর্থাৎ একটু বৃহত্তর ভাবনায় প্রকৃতির প্রতি বা পরিবেশের প্রতি। এবং এইভাবে in this connection বা in the process, the poet seeks to remind us of our duty towards the trees. And we understand that trees are our true family. And if we damage our own family, you know, there's going to be a big question mark on our future. আমাদের ভবিষ্যৎ বিরাট প্রশ্নের সম্মুখীন হবে। প্রকৃতিকে যদি আমরা রক্ষা না করি, তাহলে প্রকৃতি কি করবে? এই যে বলেছে, the black oak bark will wrinkle over the poet and root him among the trees. এটা সিম্বলিক্যালি বোঝানো হয়েছে। মোদ্দা কথা কি? if you do not care about nature, care about environment, nature or environment will strike back. অর্থাৎ তারা কিন্তু ফিরতি মার দেবে, তারাও কিন্তু প্রতিশোধ নেবে, এবং সেটা খুব সুখের হবে না। That will not be a very happy experience. On my true family নিয়ে আমাদের আলোচনা এখনকার মতো শেষ হলো। পরবর্তী কোনো অবকাশে আমরা এই কবিতার থেকে সম্ভাব্য প্রশ্নোত্তর আলোচনা করব। And before we go off, it is our request to you, as we always do, to subscribe to this channel so that you can access our future presentations more easily. And there is our phone number 9830033131, 9830033131. It is a WhatsApp number. You can send in your suggestions, you can send in your comments, you can send in your criticisms, well-meaning criticisms if you have. And if you want anything from our side, like soft copies of the materials we have,
we are prepared to send them to you unconditionally, without any condition at all. And before we sign off, that customary reminder once again: stay apart, stay home, and stay safe. After all, that is the need of the hour. Next time, we are probably going to come back with the fable, which is in the lesson number 2 of class 10. Thank you.